তো অবশ্যই কিছু ইতিবাচক দিক তো আছে, যেমন আছে যার কথা শুনছি আমরা, তার বক্তব্যটা আমি শুনেছি, অত্যন্ত ইতিবাচক, এবং তিনি যেভাবে বলেছেন যে তরুণদের কাজের সুযোগ দেবার যে বিষয়টি, এবং তাদের এটা তো আসলে দেশে কেউ কাউকে সুযোগ দেয় না, এটা যার যার সম্মান এবং অধিকার থাকে প্রতিটি নাগরিকের। তো তার যে অ্যাড্রেসটা ছিল বক্তব্যে সেটা খুবই ইতিবাচক এবং খুবই জোরালো ছিল। কিন্তু আমরা যদি মূল সংসদের দিকে তাকাই, আমরা দেখব যে এখানে ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে মাইক্রো ওভেন নিয়ে, কথা হচ্ছে মুতা বিবাহ নিয়ে। তো এই জায়গায় আপনি দেখুন, যেটা শুনলাম যে সংসদে তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা, যেটা বাজেট অধিবেশন। আপনি অর্থমন্ত্রী বাজেটে কি বলেছেন, যে আপনি দেখুন ওনার একদম পরিষ্কার একটি লাইন আছে, তিনি বলেছেন প্রথম অধ্যায়ের ৮ম ধারায় অর্থনৈতিক ইঞ্জিন বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। এই কথাটি কিন্তু আমরা শুনি সবসময়, এবং এটাই স্বাভাবিক, কারণ আমরা যে ১৭ বছরের যেই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, কর্তৃত্ববাদী স্বৈরাচারী অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেখানে অর্থনীতির অবস্থা খারাপ, লুণ্ঠনবাজির বিভিন্ন উদাহরণ আমাদের সামনে উপস্থিত ছিল। কিন্তু আসলে আপনার বিশ্ব ব্যাংক কি বলে, আপনি দেখুন বিশ্ব ব্যাংকের যে তথ্য, তাতে কিন্তু বলছে যে গত ১৫ বছরে ২০১০ থেকে পরবর্তী ১৫ বছরে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি গড়ে বাই ৩% ছিল বৈশ্বিক অর্থনীতিতে। সেই এই নির্দিষ্ট দেশ দশকে চীনের গড় প্রবৃদ্ধি হচ্ছে ৫.৭%, বাংলাদেশ ও ভারতের ৬.২৪%, এবং সেখানে ওই কালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল ৩.৫, শ্রীলঙ্কার ৩.২। এগুলো তো বিশ্ব ব্যাংকের তথ্য। তাহলে এই যে আওয়ামী লীগ বলতো যে গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন, এই কথাটা যদি এখন বলা হয়, তখনও আমরা যেমন এটা সমর্থন করিনি, এখনো আমরা সমর্থন করব না। অর্থাৎ আওয়ামী লীগের আমলের যে দুঃশাসনের কথা আমরা জানি এবং অভিজ্ঞতাদের মধ্যে গেছে, কিন্তু অর্থনৈতিক সূচক কিন্তু তা বলে না, অন্তত বিশ্ব ব্যাংকের এই তথ্য। এবং তারপরে আপনি দেখুন যে তালিকা আসে, চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুরের নাম আসে আপনার এই জিডিপির প্রবৃদ্ধির দেখে। আপনি ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যায়, তখন আমাদের জিডিপি ছিল $৭২ বিলিয়ন, আর ২০২৪ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, তখন সেটা ছিল $৪৫০ বিলিয়ন। তাহলে এই যে আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনে টাকা বাড়লো কি করে এত? নিশ্চয়ই এইটার বিনিময়ে আওয়ামী লীগের গুলি করাটা জায়েজ হয়ে যায় না, আওয়ামী লীগের রাতের বেলা ভোট করাটা জায়েজ হয় না, একা একা নির্বাচন করাটা জায়েজ হয় না। অর্থাৎ আপনাকে গণতন্ত্র এবং জবাবদিহিতার কোনো বিকল্প থাকতে পারে না। সেই কারণেই তো মানুষ ২৪শে গণ অভ্যুত্থানে সকলেই রাস্তায় উপস্থিত হয়েছিল। আমরা যে এই সংসদটি পেলাম, এই যে এত প্রাণ ত্যাগ এবং রক্তের বিনিময়ে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের স্পিকার যখন বলছেন ৯১ সালের পরে এটা সবচেয়ে ভালো সংসদ, আমরা কি আসলেই সেই সংসদটিকে তাই দেখছি? আমরা আজকে সামান্তার একটা আমাদের অনুজ যে নেতা, তার একটা ফেসবুক স্ট্যাটাস যে ১১ দলীয় জোটের নেতারা সবাই মঞ্চের উপরে বসা, নারীরা নিচে বসা, তাদের মুখটা ফেড করে দিয়ে বলা হয়েছে ব্যাটাগিরি মুর্দাবাদ। এটা সামান্তাই বলছেন। এটা আবার মুনিরা শারমিনও সেই জায়গায় কথা বলেছেন যে অধিকার কেউ কাউকে দেয় না, এনসিপি সে অধিকার নিবে। অর্থাৎ আমাদের এই যে নতুন রাজনীতি, যেটা সবচেয়ে ইতিবাচক দিক আমরা বলবো, যে এই তরুণ নেতৃত্ব কিন্তু মেনে নিচ্ছে না সবকিছু। কিন্তু কাঁঠাল গাছ থেকে কি আম আপনি আশা করবেন? আপনি যেই কাঁঠাল গাছে আপনারা শস্য রোপণ করছেন, কাঁঠালের প্রত্যাশায় আপনারা যাচ্ছেন জামাত ইসলামীর সাথে, আর আপনি সেখানে বলবেন যে আমরা ব্যাটাগিরি মুর্দাবাদ। তো আপনি এই যেই প্রক্রিয়ায় আমরা ২৪-এর গণ অভ্যুত্থান দেখেছিলাম, সেইখানে তো কোনো সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গাই ছিল না। মুক্তির মন্দির সোপানতলে জন্ম আমার ধন্য হলো, এই গান আমরা শুনেছিলাম। পরবর্তী ১৮ মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে সকল সঙ্গীত নিষিদ্ধ। সেখানে আমরা কাওয়ালি দেখতে পেলাম, সেখানে আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা দেখলাম, এখানে আমরা মাজার ভাঙা দেখলাম, এবং সেখানে একটা ডানপন্থার বিকাশ আমরা দেখতে পেলাম। সেই ডানপন্থার বিকাশে যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, যে নতুন নেতৃত্বের প্রতি আমাদের জাতির প্রত্যাশা, তারা জামাত ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধলেন। কিন্তু তারা তো কথা বলছেন, যেমন এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি নুসরাত আবাসুম আপনার কাছ থেকেও এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাইবো যে ব্যাটাগিরি মুর্দাবাদ যখন আসলে বলা হচ্ছে, নারীর অবস্থান আসলে কতটুকু পরিবর্তন হলো? বিশেষ করে আপনাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা জায়গাটুকু অনেক। সেখানে জামাতে, যেমনটি বলছিলেন মাহবুব আজিজ ভাই, যে জামাতের সাথে গিয়ে সেখান থেকে তো এর বেশি কিছু আশা করা যায় না। আপনি কি বলবেন সেটা নিয়ে?
দেখুন, জামাতের কাছ থেকে তো আসলে আশা করা না করার বিষয় এটা না। একটি নির্বাচনকালীন জোট, এই ধরনের জোটে ইতিপূর্বে বাংলাদেশের অন্য দলগুলোও দিয়েছে, বর্তমান ক্ষমতাসীন দলটিও ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এনসিপির রাজনীতিটা করে, জোটের প্রোগ্রাম, সেখানে যে আয়োজনকালীন সময়ে যে বিষয়টি ঘটেছে সেটা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলীয়ভাবে দেখানো না হলেও সেটা নিয়ে অভ্যন্তরীণভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবার এই কথা চালাচালির মধ্যে এর মধ্যে আবার যা হয় আর কি ফেসবুকে, এর মধ্যে দেখলাম যে কেউ সরকার দলের একটি প্রোগ্রামের ছবিও সেখানে দিয়ে দিল, সেখানেও দেখা গেল একই চিত্র। এর মধ্যে আবার কিছু নারীরাও তারাও এর মধ্যে কিছু ভিডিও বার্তা দিতে লাগলেন যে আমরা তো এটাতেই কমফোর্টেবল, এতেই আমাদের বাড়িতে বলতে সুবিধা হয় যে আমরা পুরুষের রাজনীতি করছি কিন্তু পুরুষের মাঝে না। নুসরাত তাবাসসুম, ওখানে আপনি কি কমফোর্ট মনে করবেন যদি আপনাদের তো সেখানে অংশগ্রহণ আছে? দেখুন, আমার বিষয়টা হচ্ছে আমি এই কথাটা নির্বাচিত হওয়ার পরেও একাধিক জায়গাতে আমি বলেছি যে আমি তো রাজনীতিটা এনসিপিরই করি। আর কমফোর্টেবলের বিষয়টা যদি বলেন, দেখুন কমফোর্টেবল হওয়ার চাইতে আপনি কমফোর্ট জোনে থেকে তো আসলে পলিটিক্সটা করতে পারবেন না। রাজনীতি আমরা যখন রাজনীতি মানেই তো ওইটা ভেঙে এসে রাজনীতি করা, কিন্তু আমার বক্তব্যটা সেখানে না। আমার এই ঘটনাটার এই কথা চালাচালির মধ্যে আমি একটু জোন আউট হয়ে গিয়েছিলাম। আমি একটু আমার গত 2 দিন ধরে মানে গতকাল থেকে আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে নারীদেরকে আলাদা করে বসতে দিতে হবে, কিংবা নারীরাও ভিডিও বার্তা দিচ্ছে যে আমরা কমফোর্টেবল, এই জিনিসগুলা আন্দোলন চলাকালীন সময় ছিল না। একদম আন্দোলন চলাকালীন সবাই একসাথে আন্দোলন করেছে। আন্দোলন চলাকালীন সময়ে আমাদের এটা শুনতে হয়নি মানে এটা না যে তারা ওই টাইমটা বলেনি বা কেউ বলেনি। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে ওই সময় মনে হয় কারোর মাথাতেও ছিল না। 5ই আগস্টের পর কি ডানপন্থার উত্থান ঘটেছে বাংলাদেশে? দেখুন, আমার যেটা মনে হয় 5ই আগস্টের পর আমরা একটা ন্যাচারাল রিফ্লেক্স এখানে আমরা দেখতে পাই, গত 17 বছরের অবদমনের একটা প্রতিক্রিয়া। এখন এই জিনিসটা ইন্টারিম ভুল করেছে, তার উচিত ছিল শক্ত হাতে জিনিসটাকে ব্যালেন্স করা। বর্তমান সরকারও যদি আমাকে বলতে হয় যে 11 দলীয় জোটই তো একমাত্র বাংলাদেশের ধর্মতান্ত্রিক দল, এমন 11 দলীয় জোটের মধ্যে জাগবা আছে, এনসিপি আছে, একাধিক দল আছে যারা অ্যাকচুয়ালি তো সেই অর্থে রিলিজিয়াস পলিটিক্স করে, বিষয়টা এমন নয়। এবং 11 দলীয় জোট, 11টা দল এখানে রয়েছে, এমন না যে শুধুমাত্র জামাতে ইসলাম কিংবা জাতীয় নাগরিক পার্টি এখানে রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ডানপন্থার উত্থান, রাজনীতি প্রত্যেক পন্থাই চায় তার উত্থান ঘটাতে। বামপন্থা চায় তার উত্থান ঘটাতে, মধ্যপন্থা চায় তার উত্থান ঘটাতে, ডানপন্থা চায় তার উত্থান ঘটাতে। এইখানে আমার মনে হয় যে জরুরি যেটা সেটা হচ্ছে রাষ্ট্রে শান্তি বজায় থাকছে কিনা, এবং রাজনীতিবিদদের কাজ যেটা মানে যারা ক্ষমতার বাইরের রাজনীতি বা সরাসরি দেখা যাচ্ছে যুক্ত নয়, তাদের কাজ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওই আবহাওয়াটা বজায় রাখা, রাজনীতির ওই জেন্টলম্যান পলিসিটা মেনটেন করা। খুব দৃষ্টিকটু কোনো কিছুতে চলে গেলে সেই জিনিসটা কিন্তু এটা কি আপনার কাছে মনে হয় যখন জামাতের পক্ষ থেকে পরিষ্কার করা হয় না যে তাদের একদম শীর্ষ নেতৃস্থানের জায়গায় নারী যাবে কিনা, যখন আমরা দেখি এখনকার সময় এসে শুধুমাত্র জামাতে ইসলামকেই দুর্বল করে, এটা জোটের এখানে খুব বেশি যে জোটের সঙ্গে আপনারা আছেন সেখানে নারীদেরকে নিচের তলায় রাখা হবে, তারা উপর তলায় থাকবে, সেই জোটটাতে তো আপনাদেরও বসতে হচ্ছে, তাদের সাথে শেয়ার করতে হচ্ছে, সেটা কি সমাজে অন্যরকম একটা বার্তা দেয় না? আমার মনে হয় যে হ্যাঁ, জুলাই পরবর্তী আশা আকাঙ্ক্ষার পিয়ার প্রেশার এই জিনিসটাকে যদি বাদ দেওয়া হয়, এর আগে তো কখনো যেমন একটু আগে ভাই যেমন একটু বলছিলেন অন্য সংসদের কথা, আমরা গত 17 বছর কি দেখেছি যে বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহক মুক্তিযুদ্ধের একচ্ছত্র পেটেন্টধারী দল আওয়ামী লীগ সেজে বসেছিল। তারা কি এক সময়কার তাদের মানে তারা জামাত ইসলামের সাথে জোট করে যখন বসেছে সংসদে, তো গায়ে জ্বালা কি ধরেনি? তাদের কাছে কি এটা জানতে চাওয়া হয়েছিল যে তারা ডানপন্থী হয়ে যাচ্ছে কিনা কিংবা তারা ধর্মপ্রচার করতে আসছে কিনা? আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা মানুষ আস্তে আস্তে বুঝেও যাবে, এবং এনসিপিও তার কাজের মাধ্যমে এই জিনিসটা ক্রমাগত বুঝিয়ে এবং প্রমাণ দিয়ে যাবে। কিন্তু একটি জিনিস ধরে এনসিপির বসে থাকার প্রয়োজন নেই, এটা একটি নির্বাচনকালীন জোট, এবং এই জোটের কাজ ছিল নির্বাচনের পর তো জোটটা ভেঙে যায়নি, এখনো তো চলমান। নির্বাচনকালীন জোট নট নেসেসারিলি নির্বাচনের পর ভেঙে যাবে কিংবা সামনের দিনে যে কোনো কিছু হতে পারে, সেটা 11টি দল বসে সিদ্ধান্ত নেবে। কিন্তু তার মানে তো এই না যে 11টি দলের অন্য সকল 10টি দল একটি মাত্র দলের আদর্শে মানে আদর্শটা গ্রহণ করে ফেলেছে। 11টা দলের আদর্শ এখানে রয়েছে বলেই তো এখানে 11টা জোট একত্রে রয়েছে, না হলে তো অন্যান্য দল মার্জ করতো।
একত্রে ওই দলের মধ্যে বিলীন হয়ে যেত। প্রত্যেকটি দল এখানে অন্যান্য যে সমস্ত ইসলামপন্থী দল রয়েছে এই জোটে, তারাও কিন্তু নিজ নিজ আদর্শটা এখানে বহন করে। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই। দুটি প্রশ্ন, এক হচ্ছে যে প্রত্যেকের আদর্শ তো আসলে আলাদা, সেক্ষেত্রে আসলে জামাত কি করলো সেই সিদ্ধান্তের ভার কি বাকিদের উপর পড়ে কিনা, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জামাতের সঙ্গে তো বিগত সময়ে আওয়ামী লীগ জোট করেছে, বিএনপি জোট করেছে, কিন্তু সেই সময় কেন ডানপন্থার বিষয়টা আসেনি, এখন কেন আসছে? আচ্ছা দেখুন, একটা ড্রাইভিং সিটে একটা বসে থাকার একটা ব্যাপার থাকে যে মূল চালিকা শক্তিটি কারা। আওয়ামী লীগের সঙ্গে যখন 96 সালে ঠিক সরকার গঠন কিন্তু করেনি যে জামাতে ইসলামী, একটা সমর্থন জানিয়েছিল এবং সেই সমর্থনটা ছিল যে কিছু আসনের একটা ব্যাপার ছিল এবং সেটা এক ধরনের সমঝোতা। এবং রাজনীতিতে এই সমঝোতাগুলো তো আমরা দেখছি। বিএনপির সাথে তো জামাত সরকারেই ছিল, কিন্তু সেখানে ছিল বিএনপি মূল ফোর্স, জামাত কিন্তু মূল ফোর্স ছিল না। জামাত নিজেরা 3টি আসন জিতেছিল, সব মিলিয়ে 18টা, আর বাকি সব 2/3 বিএনপি। তো সেই ক্ষেত্রে জামাতের সেখানে জায়গা কতখানি ছিল, অর্থাৎ ডিসিশন পাওয়ার জামাতের কতখানি, যার 3টি আসন থাকে। আজকে যেখানে এনসিপি দাঁড়িয়ে আছে 6টি আসন, জামাতের 72টি। তো সেখানে কার কতখানি ভয়েস থাকবে? বলবার বিষয়টা হচ্ছে যে মূল স্টেক কার হাতে। এটা যদি উল্টাটা হতো, এনসিপি 72 আর জামাত 3, তাহলে কিন্তু এই আলাপটা হতো না, তখন ডিসিশনটা এনসিপির হাতে থাকতো। অবশ্যই এই জায়গাতেই এখন ধরো যে ফ্রিডম পার্টি তো একসময় বিরোধী দল ছিল, আপনার মনে পড়ে 80 দশকে এরশাদের সময়, তাকেও জোর করে বিরোধী দল বানানো হয়েছিল। জোর করে কখনো বিরোধী দল হওয়া যায় না, যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে করবার চেষ্টা করেছিল। এবং আমরা আজকে যেই জায়গাতে আসলে দাঁড়িয়ে আছি, এই জামাতে ইসলামীকে আসলে জোর করে বিরোধী দল বানানোর চেষ্টা করে গেছে অন্তর্বর্তী সরকার, এবং সেটাকে ফিল্টার্ড করেছে, সেটাকে জায়েজ করবার চেষ্টা করেছে এনসিপির মতো একটা প্রগতিশীল শক্তিকে সাথে রেখে। এবং যেহেতু তারা তরুণ এবং যেহেতু তারা খুব দ্রুত গতিতে ক্ষমতার অংশীদার হতে চেয়েছে, কারণ রাজনীতি তো 1-2 বছরের ব্যাপার নয়, এবং তারা মাত্র এই ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি 1 বছর পূর্ণ হয়েছে। এখনই যদি তাদের আসন পেতে হবে এমন তো না। তারা পরবর্তী তাদের যে আদর্শ, তাদের যে নৈতিকতার জায়গাটিকে যদি তারা স্পষ্ট করতে পারতো। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক দর্শন আমরা জানি না, এখন পর্যন্ত জানি না যে তারা অর্থনীতির কোন জায়গাটিতে তারা বিশ্বাস করে, তাদের দলীয় দৃষ্টিভঙ্গি কি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কি, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি। তারা বারবার বলে আমরা মধ্যপন্থী, আমরা মধ্যপন্থী বলে, কিন্তু তারা চারপাশে সকল ইসলামিক দলের সঙ্গে তারা বসে থাকে, কিন্তু তারা বামপন্থীদের সাথে কোনো কোয়ালিশনে যায় না। তার মানে বামপন্থীদের ভোট নাই, তারা বোঝা গেছে। কাজে এই ভোটের রাজনীতিতে তারা আর কত দূর যাবে আগামীতে, সেটাও দেখবার কিন্তু বিষয়। কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা এনসিপিকে এতখানি দোষারোপ করতেও চাই না। নতুন একটি দল, তারা নিজেরা ভুল করবে, শুধরাবে, আবার হয়তো নিজেরা তৈরি করবে, সে জায়গায় তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হচ্ছে, হবে ইত্যাদি। কিন্তু দেখবার বিষয়টা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্র ফেরত, যারা জুলাই সনদ তৈরি করলো এবং যারা বড় দুটি দলের হাতে পায়ে শেকল বেঁধে দেবার চেষ্টা করলো, সবসময় যারা মগজে ঢুকে দেবার চেষ্টা করলো 17 বছরের দুঃশাসন, অবদমন, সেখানে কি অবদমনগুলো হয়েছে সেই জায়গাগুলোকে একটু চিহ্নিত করা দরকার নয় কি? যখন বলা হচ্ছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একক সম্পত্তি করে নিয়েছিল, মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে আওয়ামী লীগ, ভাই মুক্তিযুদ্ধের ব্যবসাটা আমাদের সকলের করতে অসুবিধা কোথায়? মুক্তিযুদ্ধের নাম শুনলে যাদের গায়ে জ্বালা ধরে, ব্যবসা তারা করবে কি করে? এই জন্যই তো আওয়ামী লীগকে ব্যবসা করতে হয়েছে, এই জন্যই তো আওয়ামী লীগ এককভাবে ব্যবসা করেছে। কিন্তু বিএনপির যখন ঘোষকই হচ্ছে, মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে বিএনপির এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 15 খণ্ডের মুক্তিযুদ্ধের দলিল লিখিত হয়েছে। সেই দলিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের বিবরণ অনুপঙ্খভাবে লেখা আছে। তাহলে এটা আওয়ামী লীগের হয় কি করে? অর্থাৎ ইতিহাস ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না, খালি বলতে হবে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে ভারত, এবং যেহেতু উনি মুক্তিযুদ্ধের সমর্থন করছেন ভারতীয় দোসর। এই যে জায়গাটি, এটাই 17 বছর ধরে একটা প্র্যাকটিস করেছে। এবং আপনি দেখবেন 32 নম্বরে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সকাল 8টার সময় গিয়ে জামাত উপস্থিত হয়ে গেছে। ওখানে কি জামাতের কাজটা কি? তারা কি দেশের আইন শৃঙ্খলার রক্ষা করার বাহিনী, নাকি তারা তাদের কাজটা কি? সেখানে যে কয়েকটা ইট অবশিষ্ট আছে সেগুলোও জামাতে ইসলামীর আবারও ভাঙতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, তাদের আদর্শ কি? মুক্তিযুদ্ধকে ভেঙে ফেলা। নুসরাত তাবাসসুম, একটা পোস্ট নিয়ে একটু কথা বলতে চাই। সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।
এবং রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় পদ। এই পোস্টটি করেছেন তাসনিম যারা একসময় আপনাদের সঙ্গে ছিলেন, এখন তারা নেই। আদর্শের জায়গাটি, যেটা নিয়ে মাহবুব আজিজ ভাইয়ের কথা বলছিলেন, আসলে এনসিপির আসলে আদর্শের জায়গাটিকে নিয়ে এত প্রশ্ন কেন উঠছে? আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আর অপোজিশনে জামাত, এনসিপি হচ্ছে দুই দলের মধ্যে লবিস্ট, আর বিএনপি নাই। এটার কারণ কি? দেখ, আলোচনায় কোথায় বর্তমানে আলোচনা চলবে সরকার দল বিরোধী দল দুই দলের সংসদের আচার আচরণ নিয়ে, পলিসি নিয়ে যে বাজেট অধিবেশন চলছে, সেখানে এখনো প্রধান দুই দলের মধ্যে নাকি আওয়ামী লীগের নাম আসছে, যারা 2 বছর ধরে পলাতক। এখানে অন্য দল মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করবে না করবে সেই সমস্ত প্রশ্ন আসে, যেখানে যে দলগুলোর মধ্যে একটি দল সদ্য গঠিত, একটি দলকে রাজনীতি করতে দেওয়া হয় না, তাদের নেতাদের যে কোনো কারণেই হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, তাদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে, আটকায় রাখা হয়েছে। আরেকটি দল, সেই দলের অধিকাংশ নেতাকর্মী তারা পুলিশের মারে, রিমান্ডে, জেল খাটতে খাটতেই বছর শেষ। সেই দলের চেয়ারপারসনকে জেলে রাখা হয়েছে বছরের পর বছর, সামান্য চিকিৎসার সুবিধাটুকু পর্যন্ত দেওয়া হয়নি। আসলে বিষয়টা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে, ইন দ্যাট কেস আমরা কে কতটুকু জোরে দৌড়াইতে পারে এটা কাউন্ট করতে পারি। আপনি একজনের পায়ে 10 মণি পাথর বেঁধে আরেকজন দেখা যাচ্ছে মায়ের পেটে, একজনের পায়ে 10 মণি পাথর বাঁধা, আর আরেকজনের গলায় আপনি একটু দূর থেকে পিস্তল ধরে আসছেন যে তুমি দৌড়াইতে পারো, বাট দৌড়াইলে গুলি খাবা কি খাবা না এই কোনো দায়ভার আমি নিব না। আর আরেকজনকে আপনি দিয়ে রাখছেন পায়ের নিচে ট্রেডমিল। মানে বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, মানে বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা? তো বিষয়টা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত থাকে, এখনো নাকি আওয়ামী লীগ, মানে এখনো কোথাও কিছুদিন আগে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যে মনে হয় একজন সাংবাদিক সাহেব তিনি এটা নিয়ে আর কি একটু ওখানে উনি কথা শুনেছিলেন যে নিষিদ্ধ দল তো বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আওয়ামী লীগ নামে কোনো আসলে সংগঠন বা কোনো দল নাই। কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন। এই প্রসঙ্গটা কেন আসে? সরকার যখন আসলে আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে এত পরিমাণে বিজিবি 6টি জেলায় বিজিবি মোতায়েন করে, হাজার হাজার পুলিশ মোতায়েন করে, মানে যেই সংগঠনটি নেই তার জন্য এত প্রস্তুতি কেন? 32-এ কেন জামাত গিয়ে সকাল 8টায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার সকল লেজিটিমেসি হারিয়েছে, কিন্তু সন্ত্রাস হিসেবে তো হারায়নি। আপনার দেশে যদি এখন একটা মহামারী লেগেছে, আপনি ব্যবস্থা নেবেন না? আপনার যদি হুট করে কিছু গুলি খেয়ে আধা আহত যদি একটা বাঘ আপনি আপনার গ্রামে ঢুকে পড়ে, আপনি ব্যবস্থা নেবেন না? আতঙ্কের নাম হয়ে গেছে, মানে তাদের তো কোনো কর্মসূচি সেভাবে দেখা যায়নি। বর্তমানে তারা সন্ত্রাস সৃষ্টি করতে মরিয়া, এবং সরকার এবং অপোজিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কনসার্ন। দ্যাটস ইট। যদি আমরা এরকম, আপনি যদি এখানে আতঙ্ক শোনেন যে এখানে হুট করে যদি একটু গ্যাসের গন্ধ পান, আপনি দৌড়ে যাবেন না সেটার ব্যবস্থা নিতে? তার মানে তো এই না যে আপনি গ্যাসটাকে আপনার জীবনের ওটাই আপনার সর্বোচ্চ। আপনি ব্যাপারটা এমন হয়ে গেল না? আওয়ামী লীগের তারা সন্ত্রাস সৃষ্টি করতে পারে এবং তারা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে, এটা প্রমাণিত। তার মানে তো এই না যে তাদেরকে এখনো রাজনৈতিক গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস হিসেবে আমরা তাদের কাছ থেকে, মানুষ ওই র্যাবিসে আক্রান্ত কুকুরের কাছ থেকে যেরকম নিরাপত্তা নেই, যেরকম বাড়ির দরজার গেটটা লাগাই কিংবা কুকুরটাকে সরানোর চেষ্টা করে, কুকুর তো একটা নিরীহ প্রাণী, উদাহরণ দেওয়াটা ভুল হয়ে গেল আমার। এনিওয়ে, আওয়ামী লীগের বিষয়টা এখন তেমন, আর আলোচনা হওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে, সরকার কি করছে, অপোজিশন কি করছে। আমার মনেই হয় না এটাকে রেলেভেন্ট রেখে। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমার মনে হয় যে 24-এর আন্দোলন এবং ইন্টারিম পিরিয়ডে তো আসলে সকল দলই অপোজিশন ছিল। তো আমার মনে হয় যে এই সমস্ত কথাবার্তা, দেখুন মানে এগুলো আসলে একটা চাপা ক্ষোভ থেকে আসে। ইন্টারিমের পিরিয়ডে যুক্তি তথ্যের বালাই না রেখে যদি আমরা পেটিনেসের পেটি একটা স্কেল আমরা রাখি, তাহলে তো বলতে হয় যে ইন্টারিমের আমলে আয়োজিত নির্বাচন থেকে সবচেয়ে সরকারে এসেছে বিএনপি। তাহলে কি ইন্টারিমের পিরিয়ডে সবচাইতে বেশি প্রিভিলেজ বিএনপি পেয়েছিল কিনা? নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রিভিলেজ ডক্টর ইউনূস নিজে গিয়ে বর্তমান
PM তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে এসেছিলেন লন্ডনে, এটাকে এক ধরনের চোরাগুপ্তা প্রিভিলেজ দেওয়া কিনা? কিন্তু তারপরেও শুনতে হয় যে ইন্টারিম পিরিয়ড নাকি এনসিপি তথা ছাত্ররা, আমরা সবথেকে বেশি যদিও সুবিধা তখন মানে ভোগ এনসিপি তো করেছে। ছিল না, গঠন হইলো ইন্টারিমের মাঝামাঝি সময় এসে। আর আমার যেটা ইন্টারিম পিরিয়ডটাতে যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না, প্রিভিলেজ হোক কিংবা যে কোনো ধরনের অপোজ, এটা সব শুধুমাত্র বিএনপি জামাত বা এনসিপি নয়, বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে না? আমার মনে হয় যে এটা সব দলই কম বেশি পেয়েছে, কাজে লাগিয়েছে, নির্বাচন স্বাধীনভাবে তারা নির্বাচনে প্রচারণা করতে পেরেছে। আমি প্রিভিলেজ বলবো না, নাগরিক অধিকার, কিন্তু গত 17 বছর ধরে তো নাগরিক অধিকারও ঠিকভাবে পাওয়া যায়নি, তো প্রিভিলেজ হিসেবেও যদি ধরে নি, সব দল পারছে না মোটামুটি, কেউ কম কেউ বেশি, যে পারছে 1000 জনের মিছিল বের করছে, যে পারছে 100 জনের মিছিল বের করছে, বাট করছে তো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই চাপা যে ক্ষোভটা বা একটা যে সুষ্ঠু নির্বাচন হয়ে গেল, একটা যে নির্বাচন হয়ে গেল দেশে, আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হয়ে গেল, এই জিনিসটা অনেকের গাত্রদাহের বড় কারণ। মানুষ এখনো মানতেই পারে না যে নৌকার স্লোগান ছাড়া একটা নির্বাচন হয়ে গেছে। আওয়ামী লীগ যে সন্ত্রাস সৃষ্টির কাজটা করে, কোনো অনুতাপ নেই, কোনো অনুভূতি নেই, তারাও আসলে ওই বিভ্রমের মধ্যেই থাকে। তারা নিজেদেরকে এখন রাজনৈতিকভাবে ভিকটিম মনে করছে, অথচ তাদের, ঠিক আছে তুমি যদি এতটা আসো, অনুতপ্ত হও, তুমি তোমার পানিশমেন্ট তুমি নাও, তুমি শুদ্ধ হয়ে আসো, কতখানি আসতে পারো সেটা দেখা যাক, কতগুলো পাপের তুমি জবাবদিহি দিতে পারো, অনুতাপের আগুনে তুমি অনুশোচনার আমি আগুনে না জ্বলে এই আসো এই কিনা। প্রসঙ্গ ধরেই মাহবুব ভাই আপনার কাছে একটু আসতে চাই, কেননা এই একই ধরনের কথা যেমন নুসরাত আহমদ শেষের কথাটি বললেন যে আওয়ামী লীগের তাহলে কেন তারা স্বীকার করে না, কেন তারা এসে আসলে এই যে শুদ্ধ হওয়ার প্রক্রিয়া, যেমনটি মার্দিয়া মুমতাজ তিনি বলেছেন যে আওয়ামী লীগ কি নিজে আসলে ফিরে আসতে চায়, তাদের কোনো কাজ তো আসলে সেরকম ভাবে দেখা যায় না, নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ফিরে আসার ইচ্ছা আমি কারোর মধ্যে দেখিনি। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ আসলে কি চায়? এবং যেমনটি নুসরাত আবাসম বলছিলেন যে এখন আসলে আলোচনা হওয়ার কথা সরকার এবং বিরোধী পক্ষের, কিন্তু সেখানে আসলে রাজনৈতিক গুরুত্ব নাই এমন একটা দল, জি তাকে নিয়ে আসলে আলোচনা ঠিকই আছে। সরকার এবং বিরোধী পক্ষ যদি জোর করে বানানো হয়, তখন তো আসলে এটা নিয়ে আলোচনা কি করে হবে? আপনি দেখুন 3 থেকে 6% একটি দলের ভোট, সেই ভোট হঠাৎ করে 36% হয়ে গেল, তো সেগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না? প্রশ্ন তো করতে হবে। এবং সেই দল গিয়ে কি আলোচনা করছে? সে আলোচনা করছে ওয়াশিং মেশিন নিয়ে, পর্দা নিয়ে, করছে মুতাবিবাহ নিয়ে। তা আমরা এগুলো নিয়ে সমালোচনা করব না? তাদের যে রাজনৈতিক যোগ্যতা, দক্ষতা, এই প্রশ্নগুলো উঠবে না?